ভালোবাসার গল্প হঠাৎ করে রূপ বদলে শুরু হয় সাসপেন্স থ্রিলারে। স্কুল থেকে বাচ্চা কিডন্যাপ করে বিক্রি করা হয়। কিডন্যাপ বিষয়ে পুলিশ মিডিয়া পত্রিকায় ছাপালেও কোনো সন্ধান পাওয়া যায় না। ভয়ানক গ্যাংগুলো 4 বছর এভাবেই 400টা মেয়েকে কিডন্যাপ করে, কিন্তু এর কোনো হদিস পাওয়া যায় না। যারাই এই বিষয়ে গভীরে জানতে পৌঁছায় তাদেরকেই মেরে ফেলা হয়। কি ভয়ানক! এরপর শুরু হয় খেলা। গল্পের মোড় ঘুরে দেয় গল্পের হিরো ভরুণ। অরুণ কি পারবে কিডন্যাপারদের হাত থেকে সব মেয়েদের উদ্ধার করতে, নাকি তাকেও ফেঁসে যেতে হবে? আজকের গল্প আমাদের সমাজের কিছু মানুষকে দেখাবে, যারা সমাজে ভালো মানুষের আড়ালে মেয়েদেরকেই বেচাকেনা করে। বন্ধুরা, আজকে যে মুভিটি এক্সপ্লেন করছি সেটি শিব কার্তিকেয়ান অভিনীত ডক্টর মুভি। আজকের মুভিতে আমরা শিব কার্তিকেয়ানের এক অসাধারণ চরিত্র দেখতে পাবো, যেখানে দেখা যাবে শিব কার্তিকেয়নকে একজন আর্মি ডক্টর হিসেবে। মুভির শুরুতেই আমরা দেখতে পাই শিব কার্তিকেয়ন দুজন লোককে চিকিৎসা করছে। একজন হচ্ছে আর্মি আর একজন হচ্ছে অপরাধী, যে কারণে অফিসার এসে তাকে নানান কথা শোনায়। শিব কার্তিকেয়ন তাকে বলে আর্মি অফিসারটিকে বাঁচানো যাবে না, তাকে অনেক চিকিৎসা করার পরও তার অবস্থার কোনো উন্নতি নেই। অপরদিকে যদি চেষ্টা করা যায় তাহলে অপরাধী বেঁচে যাবে এবং তার মুখ থেকে নানা তথ্য বের করা যাবে, যে কারণে অফিসারটি অপরদিকে বাঁচানোর কথা বলেন। পরের দৃশ্যে শিবা কার্তিকেয়ন তথা ভরুণকে দেখা যায় তার গার্লফ্রেন্ডের মেসেজ চেক করতে, যেখানে তার একটি ভয়েস মেল পাওয়া যায় এবং তার ভয়েস মেলে শোনা যায় সে আর এই সম্পর্ক রাখতে চায় না এবং এখানেই সব সম্পর্ক ইতি করতে চায়। এরপরে আমরা একটি ফ্ল্যাশব্যাক দেখি কয়েক মাস আগের, যেখানে এই সম্পর্কটা কিভাবে তৈরি হয়েছিল তার একটি ফ্ল্যাশব্যাক দেখা যায়। গল্প চলে আসে বিয়ে বাড়িতে, যেখানে কি ভারুণকে দেখা যায় সে কোথাও হাঁটতে হাঁটতে হঠাৎ করে একটা মেয়ের দিকে তাকিয়ে তার চোখ আটকে যায়। দেখা যায় মেয়েটির চোখ দেখা যায় না বা মুখও দেখা যায় না, তার ফুলের ঘাগড়ায় সে পছন্দ করে আস্তে আস্তে হাঁটতে থাকে এবং কিছু তো যেতে না যেতেই সে মেয়েটির মুখ প্রথমবারের মতো দেখে তার চোখ ওখানেই আটকে যায়। এরপর গল্পে হিরোইন পদ্মিনীকে দেখানো হয়, যার প্রথম লোকেই হিরো তো ফিদা হয়ে গেছে। এরপর সম্পর্ক পরিণতি পাওয়ার জন্য যেখানে যেতে হয়, অর্থাৎ সম্বন্ধ নিয়ে মেয়ের বাসায় হাজির ছেলেপক্ষ। এখান থেকেই তাদের সম্পর্ক শুরু হওয়ার সূচনা শুরু হয়। এরপর তারা একান্তে দুজনে কথা বলতে যায় একটি রুমে। বিয়ের আগেই তারা একে অপরকে বোঝার জন্য সময় নিয়ে নেয় এবং তারা বিভিন্ন জায়গায় ঘুরে এবং কথাবার্তা বলে তারা নিজেদের বোঝার জন্য সময় নিয়ে নেয়। এরপর আমাদের গল্পে কিছু দৃশ্যে দেখানো হয় যে তাদের সম্পর্কটা কিভাবে আগানো হয়, এই বিষয়টা দেখানো হয় এবং আমরা এই বিষয়টা স্কিপ করে যাব, আমরা পরের অধ্যায়ে চলে যাব, কারণ না হলে এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো আমি চাই যে এই ভিডিওটা ছোট হোক এবং দেখার জন্য যেন সবাই আগ্রহ পায় এবং অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। পরের সিনে আমাদের দেখানো হয় পদ্মিনী সিদ্ধান্ত নিয়ে নিয়েছে এই সম্পর্কটা সে এখানেই শেষ করবে এবং তার বৌদি তাকে জানায় যে সে হচ্ছে ছেলেবাড়ির সাথে কথা বলবে, কিন্তু পদ্মিনী জানায় সে নিজেই কথা বলবে। এবার গল্পে হিলোকে অর্থাৎ ভারুণকে দেখা যায় মেয়ে বাড়ি আসতে এবং তারা জানতে চায় এর রিজেক্ট করার পিছনে কারণ কি। তখন মেয়ে জানায় ছেলের সবকিছুই ঠিক আছে, কিন্তু ছেলের ভিতরে একটা জিনিস নেই। কি কি ব্যাপার, বুঝতে পেরেছেন? শুনলে আপনিও হাসতে বাধ্য হবেন। মেয়েরা চায় তার হাজবেন্ড কেয়ারিং হোক, ইমোশনাল হোক, রোমান্টিক হোক, কিন্তু বরুণের দূর দূরান্ত পর্যন্ত ইমোশনের সাথে কোনো দেখা নেই, অর্থাৎ বরুণের ভিতরে ইমোশন বিষয়টা খুবই কম আছে। এই ব্যাপারে তার মা বলে যে সে কেন এমন ভাবছে। এরপর সে মেয়েটি জানা কোনো একদিন বরুণকে সে মেসেজ করে জানায় তার পা খুব ব্যথা করছে, সারাদিন হাঁটাহাঁটি করে শপিং করে খুব ক্লান্ত। তখন বরুণ জানায় যে এই ওষুধটি খেলে তোমার ব্যথা সেরে যাবে। আয় হায়, মেয়েদের এমন রিপ্লাই কে করে? মেয়েদের রিপ্লাই করতে হয় আমি যদি তোমার কাছে থাকতাম তাহলে গরম গরম এক কাপ চা তোমাকে উপহার দিতাম, তোমার পা টিপে দিতাম। মেয়েরা তো চায় এইরকম রিপ্লাই আশা করে, কিন্তু ঘরে তো স্বামী দরকার, ডাক্তার তো দরকার নেই। এবার যদি প্লাম্বারকে দরকার হয়, যে ঘরে কোনো একটা কাজে প্লাম্বার দরকার, তাহলে কি
প্লাম্বারকে বিয়ে করবে? খুবই আজব আজব রিপ্লাই। তো যে কারণে ভরুণের মনটা ভেঙে যায়। যেহেতু এই বিয়েটা হচ্ছে না, সে কিছু বলে না এবং ওখানেই বসে থাকে। তার পরিবারের সবাই চলে যায়, কিন্তু সে ওখানেই বসে থাকে এবং মেয়েটির বাবার সাথে চায়ের দোকানে গিয়ে গরম গরম এক কাপ চা খায়। মেয়েটির বাবা তাকে বলে যে এই মেয়েকে বিয়ে করা উচিত নয়। এমনিতেই দেখেছো যে আমার সামনে এই আমার পরিবারকে ভেঙে দিতে চাচ্ছিল। তো এর পরের দৃশ্যে দেখা যায় সুমতিকে ফোন দিয়েছে এবং স্কুল থেকে জানায় তার মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ফলে সবাই পুরো ঘাবড়ে গিয়ে বাইরে বেরিয়ে এসে মেয়েকে খোঁজার জন্য যায়। ভরুণ এটা দেখে তাদের কাছে এগিয়ে যায় এবং তাদেরকে জিজ্ঞাসা করে কি হয়েছে। তখন তারা এই বিষয়টি ভারুণকে জানায় এবং জিজ্ঞাসা করে আপনারা কিসের জন্য এখানে অপেক্ষা করছেন। তারা জানায় ট্যাক্সির জন্য। তখন ভারুণ তার নিজের গাড়ির কথা বলে এবং এই কথা শুনে সবাই ভারুণের গাড়িতে স্কুলে যায়। প্রধান শিক্ষকের কাছে গেলে প্রধান শিক্ষক জানায় একজন শিক্ষক মারা যাওয়ায় স্কুলে হাফ ডে দেওয়া হয়েছে। এর ফলে সকল বাচ্চারা তাদের নিজ নিজ বাসায় চলে গেছে এবং এটাও জানায় তাদের তরফ থেকে কোনো সহযোগিতা লাগলে তারা করবে। এরপর চলে আসে পুলিশ স্টেশনে, যেখানে বাচ্চাটির কমপ্লেন করতে দেখা যায়। পুলিশ অফিসারের কাছে গেলে পুলিশ অফিসার জানায় আপনারা চিন্তা করবেন না, আপনাদের মেয়ে চলে আসবে এবং যদি তার কিডন্যাপও হয় তাহলে আপনাদের বাসায় কল করবে। আমরা আমাদের এখান থেকে একজনকে পাঠিয়ে দেব যে আপনাদের কল ট্র্যাক করবে। এই বলে হচ্ছে সে নিজের কাজে ব্যস্ত হয়ে যায় এবং তাকে দেখে বোঝা যায় সে বিষয়টা তেমন একটা গুরুত্ব দেয় না। এরপর অফিসার এই অফিসারকে নিযুক্ত করে দেয়। আরে ভাই, এই চরিত্রটা তো এমনিতেই ফানি। আপনারা যারা এর আগে এনার মুভি দেখেছেন তারা অবশ্যই জানেন যে এর চরিত্রটা কতটা ফানি। তো এরপর হচ্ছে এই ব্যক্তির সাথে কথা বলতে দেখা যায়। এই ব্যক্তির মেয়ে মিসিং হয়েছে কয়েক মাস হয়েছে, কিন্তু এখন পর্যন্ত তার মেয়েকে পাওয়া যাচ্ছে না। এই বিষয়ে জানতে চাইলে বরুণকে সে এই বিষয়ে সবকিছু বলে। তার বাচ্চা এখন কোথায় আছে, কিভাবে আছে সে জানে না। তার বাচ্চা বেঁচে আছে কিনা তাও সে জানে না। বারবার পুলিশের কাছে গিয়েও তাদের কাছ থেকে কোনো সাহায্য পায়নি। পুলিশ বারবার বলে তাদের বাচ্চা ফিরে আসবে, ফিরে আসবে, কিন্তু তারা কোনো খবরই দিতে পারছে না। পুলিশ অফিসার বারবার জিজ্ঞাসা করছিল যে তাদের কারো উপর সন্দেহ আছে কিনা। যেহেতু সন্দেহ কারো উপর নেই, এরপর এই অফিসারকে সব দায়িত্ব বুঝিয়ে দেয় এবং তাকে তাদের বাসায় গিয়ে তদন্ত করতে বলে। এরপর চলে আসে তাদের বাসায়। একদিকে বাচ্চা না পায় সবার মনটা খারাপ, অন্যদিকে অফিসার আছে তার খাবার নিয়ে। কি এক জ্বালা বলুন তো। অফিসারটি বলে মেয়েটি মনে হয় চাইল্ড ট্রাফিকিং এর শিকার হয়েছে। এসব কথা শুনে মেয়েটির বাবা আর সহ্য করতে পারে না। সে কি করবে চিন্তা না করে সে ঘরের দরজা আটকায় এবং এটি দেখে সবাই তার দিকে ছুটে আসে এবং ঘরের দরজা ভেঙে ফেলে। একটু পর গিয়ে দেখা যায় যে সে নিজেকে শেষ করার জন্য চেষ্টা চালায়। অরুণ তখন বলে যদি নিজেকে শেষ করার মতো সাহস থাকে তাহলে কেন সেই সাহসটা তার মেয়েকে খোঁজার জন্য ব্যবহার করছে না। এসব বলে বরুণ তাকে সাহস যোগায় এবং এখানে পুলিশ অফিসারটাও বলে যে তাকে পুলিশ কোনো সহযোগিতা করবে না। এটা যদি মন্ত্রী মিনিস্টারের কোনো মেয়ে হতো তাহলে অবশ্যই পুলিশ সহযোগিতা করে তাকে এতক্ষণে বের করতো। যেহেতু এটা হচ্ছে সাধারণ একটা মানুষেরই, তাই পুলিশ সেইভাবে সহযোগিতা করবে না। এই জন্য তারা নিজেদেরই উচিত তাদেরকে সামনে এগিয়ে তাদের মেয়েকে খুঁজে বের করা। ভরুণ তাকে বলে অন্যের কাছে দয়া ভিক্ষা না করে তোমার মেয়ের কথা ভাবো। তোমার মেয়ে এই আশায় হয়তো বেঁচে আছে যে তার বাবা তাকে বাঁচাবে, তাকে এই নরক থেকে উদ্ধার করবে। তাই তোমার মেয়েকে খোঁজার জন্য তোমারই চেষ্টা করা উচিত। এরপর আমাদের কিছু দৃশ্য দেখানো হয় যেখানে বাবা-মা কতটা কষ্ট পায় তার বাচ্চাকে না পেলে। সেই দৃশ্যটাই আমরা নীরবে দেখবো কিছু। এরপর আমরা দেখতে পাই মেয়েটির ছবিতেই বিভিন্ন পত্রিকায় এবং পোস্টার লাগানো হয়েছে যাতে মেয়েটিকে খুঁজে পাওয়া যায়, কিন্তু কোনো আশাই দেখা যাচ্ছে না। প্রতিদিন পুলিশ স্টেশনে গিয়েও কোনো ফলাফল মিলছে না। এরপরেও একদিন পুলিশ স্টেশনে গিয়ে তারা পুলিশ অফিসারের সাথে কথা বলে। সে জানায়
গত 4 বছরে 400টা মেয়ে মিসিং হয়েছে, কিন্তু কারোই এখন পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যায়নি এবং কোনো সন্ধান পাওয়া যায়নি এই মেয়েগুলোর ব্যাপারে। তাই আপনারা আশা ছেড়ে দিন এবং নিজেদের মতো কাজ করা শুরু করুন। তারা লোকাল গুন্ডা দিয়েও মেয়েটিকে খোঁজার অনেক চেষ্টা করে, কিন্তু সব চেষ্টাই বিফলে যায়। গুন্ডাটিও জানায় যে তাদের এই মেয়েকে খুঁজে পাওয়ার কোনো সম্ভাবনা নেই। তারপরও সে জানায় যে চেষ্টা চালিয়ে যেতে, যদি খুঁজে পাওয়া যায়। বারবার পুলিশ স্টেশনে গিয়েও কোনো ফল না পেয়ে তারা লোকাল এমএলএ এর কাছেও যায়, কিন্তু সেখান থেকে তাদেরকে জানায় যে তাদের খরচপাতি হবে, কিন্তু কাজের কাজ কোনো কিছুই হয় না। এরপর তারা মসজিদেও গিয়েও খোঁজ করে, যেহেতু পুলিশরা বলেছিল যে কোনো মেয়ের লাশ পাওয়া গিয়েছিল, কিন্তু তারা কি জানতে পারে যে তাদের মেয়ে নয় এটা। তো এটি শুনে তাদের হাঁপ ছেড়ে বাঁচে। এই সিনটা আসলে অনেক মর্মান্তিক হয় একজন বাবা মার জন্য। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই একজন আর্মি অফিসারের সাথে ডাক্তার হারুন কথা বলতে এসেছে এবং তাকে এই বিষয়টা জানায়। তারপর সেই অফিসার জিজ্ঞাসা করে এর পরের প্ল্যান কি। তখন ভারুন জানায় কিডন্যাপিং, অর্থাৎ তারা পুলিশ অফিসারের মেয়েকে কিডন্যাপ করে একটি প্ল্যান সাজায়। এরপর এই সিনসটা ছিল অস্থির। এই মহিলা, অর্থাৎ কাজের মহিলা, বরুণকে নিয়ে অনেক কথাবার্তা বলতে গিয়ে পিছনে তাকিয়ে দেখে বরুণ তার পিছনে। তো তারপর এখান থেকে কিভাবে পল্টি করে তাকে কাটিয়ে চলে যায়। বরুণ পদ্মিনীকে জানায় যে তাকে পাওয়ার জন্য সে মেয়েটিকে খুঁজছে না। এর পরের দৃশ্যে ভারুন সবাইকে বোঝায় কিভাবে এই কিডন্যাপিংটি করতে হবে এবং এর জন্য দরকার ডিসিপ্লিন এবং ইমোশন বাদ দিয়ে কাজটি করতে হবে। তখন পদ্মিনী এর বিরুদ্ধে কথা বলে পদ্মিনীকেই এই দল থেকে বের করে দেওয়া হয় এবং কাজের মহিলাও কথা বললে কাজের মহিলাকেও বের করে দেওয়ার মতো অবস্থা। এর পরের দৃশ্যে দেখানো হয় একজন ভিখারিকে 10,000 টাকা ভাড়া দিয়ে বাচ্চা কিডন্যাপিং এর জন্য কাজে নেওয়া হয়। যদিও ভিখারিটি জানে না যে কি করা হবে, তাকে শুধু একটি রোল প্লে করার জন্যই তাকে বলা হয়। সে স্কুলে গিয়ে বাচ্চাদের সামনে ক্রিকেটের ব্যাট দিয়ে বল খেলা দেখিয়ে বাচ্চাদের ইমপ্রেস করে। এদিকে এক বাচ্চার কাছে গিয়ে ভারুন বলে এখানে ধোনি ছদ্মরূপে এসেছে। এই কথার এই বলদটা সব স্কুলের ছাত্রদের গিয়ে বলে, যার ফলে সব বাচ্চারা এখানে চলে আসে এবং ওই মেয়েটিও এখানে চলে আসে, অর্থাৎ পুলিশ অফিসার মেয়েটিকে এখান থেকে কিডন্যাপিং করার সিদ্ধান্ত নেয়। কিন্তু কোনো কারণে এখানে কোনো রকম মাখা রুমালটি পড়ে যাওয়ার কারণে মেয়েটিকে কিডন্যাপ করতে পারে না, যার ফলে পদ্মিনীর বাবা মেয়েটির ব্যাগটি নিয়ে দৌড় দেয় এবং একটা ভ্যানের সামনে গিয়ে দাঁড়ায় এবং সেখান থেকেই সেই মেয়েটিকে কিডন্যাপ করা হয়। অন্যদেশে দেখা যায় এই বলদ পুলিশ অফিসার বাথরুমে গিয়ে বিভিন্ন ফিল্টার মেরে ছবি তুলতে ব্যস্ত। এর পরের দৃশ্যে পুলিশ অফিসার যখন জিজ্ঞাসা করে যে তোমরা কোথায় গিয়েছিলে, তখন ভারুন তাকে ভিতরের রুমে নিয়ে এসে তাকে বস্তায় থাকা কিডন্যাপের ব্যাপারে জানায়। তখন ভারুন তাকে জানায় কিডন্যাপের কাজটি তার আইডিয়া থেকেই করা। সেই তো বলেছিল পুলিশ অফিসারের মেয়েকে কিডন্যাপ করালে তাকে তাড়াতাড়ি খুঁজে পাওয়া সম্ভব, এবং তারা ওয়াকি টকির মাধ্যমে পুলিশ অফিসারের মেয়েটিকে কিভাবে খোঁজা হচ্ছে সেই বিষয়ে জানতে থাকে। অপর দৃশ্যে আমরা দেখতে পাই সেই ভিখারিকে ধরে আনা হয়েছে এবং তাকে আচ্ছা রকম ধুলাই দেওয়া হচ্ছে। পরের দৃশ্যে এই কালিয়া সহ আরও বেশ কয়েকজনকে ধরে নিয়ে যাওয়া হয় সন্দেহ মনে করে এবং তাদেরকে পুলিশ স্টেশনে নিয়ে গিয়ে ভালো রকম ধুলাই দেওয়া হয়। অপর দৃশ্যে আমরা দেখতে পাই সেই বাচ্চা মেয়েটিকে, পুলিশ অফিসারের এই মেয়েটিকে খাবার দেওয়া হয়, কিন্তু সে খাবার খেতেই চায় না। না খেতে চাওয়ার বিষয়টি পদ্মিনী বরুণকে দুঃখ করে বললে বরুণ তাকে জানায় তাহলে মেয়েটিকে বাড়িতে দিয়ে আসার কথা। পদ্মিনী জানায় মেয়েটির কষ্ট দেখা যাচ্ছে না। তখন বরুণ জানায় তাহলে কি আমার কষ্ট দেখা যাচ্ছে? মেয়েটি পিকনিকে আসেনি, তাকে কিডন্যাপ করা হয়েছে। কাজের মহিলাকেও জিজ্ঞেস করা হয় তোরও কি খুব কষ্ট লাগছে? কাজের মহিলা না না, আমার তো খুব মজা লাগছে। তখন বরুণ পাল্টা আবার বলে আমি কি তোকে কুতকুত দিচ্ছি যে তোর মজা লাগছে? অন্যদিকে পুলিশ স্টেশনে কালিয়াকে ভালোই খাতির যত্ন করা হয়। এত খাতির যত্ন করার পরে অবশেষে যখন পুলিশ এসে বলে যে থামো থামো, মেয়েটিকে পাওয়া গেছে। তো এই কথা শুনে কালিয়া মনে মনে বলতেছিল যদি একই কায়দায় পুলিশ অফিসারদেরও মারা হতো। পরের দৃশ্যে আমরা দেখি বরুণ সহ সবাই কোথাও যেন যাচ্ছে। তাদের পর আটকে রাখে দুজন গুন্ডা। এই জন্য বরুণ কাজের মহিলাকে অজ্ঞান হওয়ার অভিনয় করতে বলে। বরুণের কাছে বন্দুক থাকায় গুন্ডারা বেশি কিছু আর করে না, তবে বরুণকে বলে তাদের সাথে দুজন লোক যাবে। গুন্ডাদের সাথে থাকা একজন লোক তাদের সাথে যেতে না চাওয়ায়
বরুণ তাদেরকে সাহায্য করে ইঞ্জেকশন দিয়ে তাদেরকে অজ্ঞান করে দেওয়ার জন্য, এবং তাদেরকে বলে 2-3 ঘন্টার মধ্যে যদি সুস্থ হয়ে না ওঠে তাহলে বরুণকে কল করে জানাতেন। অন্যদিকে আমরা দেখি কালী এবং তার পার্টনারদের ছেড়ে দেওয়া হয়েছে। এরপর সেই লোকটাকে মনে আছে, সেই পুলিশ অফিসার তাদেরকে জানায়, কমিশনার সাহেব আপনাদের কাছে ক্ষমা চাইবে। যখন কালিয়া সহ এই 3 জন বসে থাকে পুলিশ অফিসার ক্ষমা চাইবে এই ভেবে, তখন পুলিশ অফিসার জিজ্ঞাসা করে কেন এরা বসে আছে। তখন এই পুলিশ বলে যে তারা চায় যে আপনি তাদের কাছে ক্ষমা চান, এজন্য তারা এখানে বসে আছে। একথা শুনে পুলিশ অফিসার তাদের ক্ষমা করবে কি উদ্ধম মাদম আরো মারা শুরু করে। তাদেরকে এমন মার মেরেছে যে দেখলে বোঝা যায়। এরপর আবার পিছন থেকে পুলিশ বলে যে পুলিশ অফিসার আবার ক্ষমা চাইবে। এইগুলো শুনে তাড়াতাড়ি কারের ভিতরে ঢুকে যায়। কি একটা অবস্থা না? তারা কোনো কিছু না ভেবেই গাড়ির ভিতরে ঢুকে যায়। এরপর তাদেরকে নিয়ে আসা হয় হসপিটালে। দিন সকালে সবার জ্ঞান ফিরলে তাদেরকে জানানো হয় তাদের কিডনি হাইজ্যাক করা হয়েছে, এবং তাদেরকে জিজ্ঞাসা করা হয় এই বাচ্চা মেয়েটিকে কে কিডন্যাপ করা হয়েছে। কারণ জানতে চাইলে বরুণ বলে, যেদিন এই মেয়েটিকে কিডন্যাপ করা হয় সেদিন তোমাদের লোকেশন অর্থাৎ তোমাদের ফোনের লোকেশন এই স্কুলের আশেপাশে ছিল, তাই তোমাদেরকেই সন্দেহ করা হয়েছে। তোমাদের 3 জনের ভিতরেই কেউ একজন এই বাচ্চাটিকে কিডন্যাপ করেছে। কে করেছে আমাকে বলো। এই 3 জনের ভিতরে এই লোকটি স্বীকার করে যে বাচ্চাটিকে সে কিডন্যাপ করেছে, এবং আরো জানায় যখনই বাচ্চা কিডন্যাপ করে তখনই সেই লোককে ফোন করে, এবং সেই লোক একটা নির্দিষ্ট জায়গায় এসে বাচ্চা মেয়েটিকে নিয়ে যায়। সে আরো জানায় যদি এখন বাচ্চা মেয়েটির জন্য যে টাকা আনা হয়েছিল সেটি যদি ফেরতও দেয় তাহলেও বাচ্চাটিকে পাওয়া যাবে না, বরঞ্চ বাচ্চাটিকে তারা মেরে ফেলবে। এই কথা শুনে তারা একটি প্ল্যান কষে, অর্থাৎ তারা অন্য একটি মেয়েকে এইখানে দেবে, এবং যারা এই চক্রের সাথে জড়িত তাদের সকলকে ধরবে এবং বাচ্চাটিকে উদ্ধার করবে। কালিয়ে জানায় বাচ্চা হিসেবে কে যাবে। তখন সে একটা বুদ্ধি করে, সে এই পুলিশ অফিসারটিকে মেয়ে হিসেবে পাঠিয়ে অপহরণকারীদের ধরার জন্য প্ল্যান বানায়। ভারুন এখানে পুলিশ অফিসারটিকে শিখিয়ে দেয় কিভাবে এই ইঞ্জেকশনটি মারতে হবে। যখন সেই ব্যক্তি সেই মেয়েটিকে নিতে আসে তখন পুলিশ অফিসার তাকে ইঞ্জেকশন দিয়ে অজ্ঞান করতে না পারলেও তার পাশে থাকা লোকটি অজ্ঞান করে দেয় এবং সেই হসপিটালেই নিয়ে আসে। যখন লোকটিকে জিজ্ঞাসা করা হয় কোথায় মেয়েটি, তখন লোকটি বলে সে এই লোকটির কাছে মেয়েটিকে বিক্রি করে দিয়েছে, এবং এই লোকটিকেও আনা হয় হসপিটালে। লোকটিকে মেয়েটির ব্যাপারে জিজ্ঞেস করলে জানায় সেও এই মেয়েটিকে বিক্রি করে দিয়েছে। লোকটি জানায় যখনই কোনো নতুন মেয়ের দরকার হয় তখনই আমাদেরকে ফোন করে, আমরাও সেইভাবে মেয়েদের জোগাড় করে তাদেরকে দেই। লোকটি আরো জানায় এক ব্যক্তি তাদেরকে খোঁজ করার জন্য এভাবেই সন্ধান করছিল এবং সে আজ পর্যন্ত আর ফিরে আসেনি। অতঃপর বরুণ আগের প্ল্যান অনুযায়ী কাজ করতে থাকে। অন্য একটি দৃশ্যে আমরা দেখতে পাই কিভাবে এই গ্যাংটি কাজ করে। প্রথমে একজন অপরাধী একটি ট্রলিতে করে বাস স্ট্যান্ডের সামনে সেই বক্সটি রাখে, এবং সেই ট্রলিটি একজন বৃদ্ধ দম্পতি সেই ব্যাগটি তাদের সাথে ক্যারি করে নিয়ে গিয়ে 2 জন যমজ ভাইদের দিয়ে আসে। এরপর এই 2 যমজ ভাই সেই ব্যাগটিকে নিয়ে তাদের গ্যারাজে নিয়ে গিয়ে রাখে, এবং যখন এই ব্যাগটিকে চেক করতে দেখা যায় তখন দেখা যায় যে এই ব্যাগটির ভিতরে ছোট একটি বাচ্চা। আসলে এভাবেই এই গ্যাংটি কাজ করে। এরপর সেই চক্রটি দালালকে ফোন দেয় এবং জিজ্ঞাসা করে তাদের কাছে কোনো বাচ্চা আছে কিনা। তখন সেই দালাল জানায় তাদের কাছে একটি বাচ্চা আছে, এবং সেই জন্য চক্রটি জানায় যে শুক্রবার রাত 11টার সময় বাস স্ট্যান্ডে তাদেরকে বাচ্চাটি ডেলিভারি করতে। পরের দৃশ্যে বাস স্ট্যান্ডের দৃশ্য দেখানো হয় যেখানে ওই দম্পতি বসে আছে এই ট্রলিটি রিসিভ করার জন্য। এই ট্রলিটিতে কিছু ছিল কিনা তা দেখানো হয় না আমাদের, তবে মনে করা হয় এই ট্রলিটির ভিতরে কিছু ছিল। এরপর সেই ট্রলিটি সেখানে হস্তান্তর করে। এদিকে সুমতির পরিবারও তাদেরকে খেয়াল করছিল যে ওই বৃদ্ধ দম্পতি ওই ব্যাগ নিয়ে চলে যাচ্ছে, এবং তারাও একটি প্ল্যান করে এসেছিল। তারাও একই রঙের একটি ব্যাগ তাদের সাথে নিয়ে আসে এবং এখানে আদলাবদলি করে ফেলে। পরে যদিও এখানে ঝামেলা হয়, তারপর ব্যাগ চেকিং করার জন্য তারা বলতে থাকে এবং শেষে পুলিশের ভয় দেখালে তারা এখানে তাদের ব্যাগ নিয়েই চলে যায়। তারপর এই ব্যাগ নিয়ে তারা যখন চলে যায় এদের পিছু নেয় আবার সেই 2 যমজ ভাই। এখানে পদ্মিনী ও তার বাবা মেট্রোতে উঠে পড়ে, এবং এখানেই শুরু হয় আসল খেলা। ভাই এই সিনসটা দেখতে অনেক মজার।
তারা দুজন মেট্রোতে ওঠার পরপরই সেই যমজ দুই ভাইও উঠে আসে। এখানে যারা লোক ছিল সবাই ছিল বাড়ির লোক। অর্থাৎ এখানে হচ্ছে ভারুন ছিল, ভারুনের এক্স গার্লফ্রেন্ড ছিল এবং যে মেয়েটি হারানো গিয়েছিল তাদের বাবা-মা এখানে ছিল। তো ট্রেন যখন ছাড়লো তখন মেট্রোতে সেই ব্যক্তি, সেই যমজ ২ ভাইয়ের একজন এটি নেওয়ার জন্য আসে এবং তাদেরকে চাকু দেখায়। ফলে তাদেররা ব্যাগ দিতে বাধ্য হয়। কিন্তু এভাবে তো জিনিসটা ছাড়া যায় না। যার কারণে সবাই তখন চুপ থাকে এবং মেট্রোতে লাইট বন্ধ হওয়ার অপেক্ষা করে। এই লোকটিকে তো অবশ্যই মনে আছে। যার মেয়ে ১ম এ হারানো গিয়েছিল সেই হচ্ছে এই ট্রেনের চালক। মেট্রো ট্রেনের চালক পূর্বপরিচিত হওয়ায় সে তাদেরকে একটা বুদ্ধি দেয়। সে তাদেরকে একটা সানগ্লাস পরতে বলে যেটি অন্ধকারেও দেখা যাবে এবং এই সানগ্লাসগুলো সবাই পরে নেয়, ২ জন যমজ ভাই ছাড়া, এবং তারাই এখানে সেই যমজ ২ ভাইকে মেরে অবস্থা খারাপ করে দেয়। যদিও সেই যমজ ২ ভাই অনেক পারদর্শী ছিল। এখানে দুর্ধর্ষ একটা ফাইট ছিল এবং এই ফাইটের পরে শেষ পর্যন্ত কালুয়া এমন একটা চড় মারে একজনকে, তো তারপরে অবস্থা খারাপ হয়ে যায় এবং এক ভাই মাটিতে পড়ে যায়। কিন্তু হঠাৎ করে আবার লাইট চলে আসায় সবাই আবার আগের মতো আগের জায়গায় ফিরে যায়। তো এখানে একটা ফানি সিন ছিল, আবার দুর্ধর্ষ মারও ছিল। এরপর আবার ১ মিনিট পর লাইট অফ হওয়ার পরে আবার হচ্ছে মারপিট শুরু হয়। শেষ পর্যন্ত এক ভাইকে আটকে রেখে অন্য ভাইকে মেট্রো থেকে বের করে দেওয়া হয়। এরপর ইনজেকশন দিয়ে এই ভাইটিকে বেহুশ করে রাখা হয়। পরের দৃশ্যে দেখানো হয় গতকাল রাতে তাদের মেরে তাদের অবস্থা খুব খারাপ করে দেওয়া হয়। তাদেরকে দেখে চেনাই যায় না। হিরোইন সুন্দরীকে মেরে একদম বান্দরী করে দেওয়া হয়। যমজ ভাইকে বেঁধে রাখার পর ফোন আসার পর ওই যমজ ভাই যায় যেখানে মেয়েগুলোকে বেঁধে রাখা হয়েছে সেই জায়গায়। ভিডিও কলে যমজ আরেক ভাই সব মেয়েদেরকে দেখালে সেখানে চিঙ্কিও থাকে, কিন্তু বরুণ একজন চিঙ্কিকে নিতে চায় না, সে চায় সব মেয়েকে ছাড়াতে। কিন্তু এই যমজ ভাই তাদেরকে জানায় এটি কখনো সম্ভব নয়, এটি করলে সে ধরা পড়ে যাবে এবং তাকে মেরে ফেলতে পারে। তখন বরুণ তাকে জিজ্ঞাসা করে যে সবাইকে বাঁচাতে হলে কোথায় যেতে হবে। তখন বরুণকে উত্তর দেয়, যদি সবাইকে বাঁচাতে চাও তাহলে গোয়াতে যাও, কারণ গোয়াতে গেলে তুমি ওখানেই সব মেয়েদের পাবে। একথা শুনে বাড়ির লোকরা বরুণের উপর একটু কষ্ট পেলেও এবং তাকে বোঝালেও বরুণ জানায় যে উদ্ধার করলে সব মেয়েকে উদ্ধার করবে, না হলে তাকে যেন মেরে ফেলে এবং চিঙ্কিকে উদ্ধার করে। পরে সবাই চিঙ্কি সহ সবাইকে উদ্ধার করার জন্য প্ল্যান করতে থাকে আর এর জন্য আরেকটি দলের প্রয়োজন হয়। এই জন্য বরুণ খুঁজতে থাকে আর কোন দলকে তাদের এখানে শামিল করা যায়। এই জন্য ভাবতে ভাবতে হঠাৎ করে তার ফোনে একটি ফোন আসে। আপনাদের হয়তো মনে আছে মুভির প্রথম দিকে একদল গুন্ডা তাদের পথ আটকেছিল, এবার তাদেরই সাহায্য নিতে যায় এরা। গুন্ডা দলটিকে বুঝায় তারা হচ্ছে বাচ্চা কিডন্যাপ করে, অর্থাৎ ভরুণরা বাচ্চা কিডন্যাপ করে অন্য জায়গায় বিক্রি করে দেয়। এই ভেবে এদের একটা রোল দিয়ে দেয় যে এ এর স্বামী নয়, এ এর বউ নয়, জাস্ট একটা টিমের মতো করে কাজ করে। তো আসলে তো আমরা জানি যে তারা কি। গুন্ডাটির নজর গিয়ে পড়ে সুমতির উপর। সুমতিকে সে পছন্দ করা শুরু করেছে। সে তো জানে না সুমতি অলরেডি ম্যারিড। কালুয়াকে বস হিসাবে দেখিয়ে ভুজুং বাজুং বুঝিয়ে এই ডিলটি ওকে করে নেয়। এর পরের দৃশ্য চলে আসে গোয়ায়। গোয়ার একটি হোটেলে সবাইকে দেখা যায়। এখানে সবাই একত্রে একটি হোটেলে এসে পরবর্তী প্ল্যানের জন্য কাজ শুরু করে। বরুণ পদ্মিনীকে ফোন করে জানায় তাদের একটি ছবি পাঠিয়েছে, এই ছবি মানুষটি থেকে দূরে থাকতে। কিন্তু কথা শেষ না হতেই সবাইকে যখন ছবিটি দেখায় তার মধ্যেই সেই লোকটি তাদের সামনে গিয়ে উপস্থিত হয় এবং তাদেরকে জিজ্ঞাসা করে তারা সাউথের কিনা, এবং যখন জানতে পারে যে তারা সাউথের তখন তাদেরকে জানায় যে তারা যতদিন এখানে আছে ততদিন তার রেস্টুরেন্টে তাদের জন্য ফ্রিতে খাবার দেওয়া হবে। পদ্মিনী তখন বরুণকে জানায় যে সেই লোকটি তাদের সামনে এসে দেখা করেছে এবং তাকে দেখে কোনোভাবেই মনে হচ্ছে না যে সেই লোকটি খারাপ, তাকে দেখে অনেক ডিসেন্ট মনে হয়েছে। তখন পদ্মিনীকে বরুণ জানায় যে তোমাকে দেখেও অনেক সুন্দরী মনে হয়েছে, তুমি তো একটা বোকা। আরও জানায় যে রাত 10টার পরে হোটেলের বাইরে তাদের সাথে দেখা করতে। রাতের বেলা দেখা যায় পদ্মিনী সেই হোটেলের বাইরে এসে হাঁটাহাঁটি করছে এবং এখানেই তো আসল প্ল্যান। এখান থেকেই ওই গুন্ডা দুইটা পদ্মিনীকে কিডন্যাপ করে নিয়ে যাবে এরকম একটা প্ল্যান বরুণ কষে, যার ফলে পদ্মিনীকে এই হোটেল থেকে কিডন্যাপ করা হয়। যেহেতু এটা ড্যানির হোটেল সেহেতু এই হোটেল থেকে যখন একটি মেয়ে
নিখোঁজ হয়ে যাবে তখন তার রেপুটেশনে একটা খারাপ ইমপ্যাক্ট পড়বে। আর এই কারণেই এই কিডন্যাপিংয়ের প্ল্যানটা করা। ড্যানি জানায় পুলিশে রিপোর্ট করলে তার হোটেলের রেপুটেশন নষ্ট হয়ে যাবে। এই জন্য তাকে জানায় যে আমাকে ৮ ঘন্টা সময় দিন, আমি এই ৮ ঘন্টার ভিতরে আপনার মেয়েকে খুঁজে আপনার সামনে রাখবো। তারপর রাতে সেই সিসিটিভি ফুটেজ দেখে একজনকে ফোন দিয়ে জানায় আমার ৬ ঘন্টার ভিতরে এই মেয়েটাকে লাগবে এবং যারা এই কিডন্যাপিংয়ের পিছনে রয়েছে তাদেরকে ধরে সেই মেয়েটির খোঁজ খবর বের করার জন্য। সেই গুন্ডারা অর্থাৎ কিডন্যাপার ২ জন এখানেই ছিল এবং এটাই তাদের প্ল্যান ছিল। যখন এসে এদের মারবে তখন তারা বরুণের কাছে এদের পাঠাবে। তো এভাবেই তারা অনেক মার-টার খেয়ে চুপ করে থাকে এবং শেষ পর্যন্ত বরুণের কথা বলে এবং বরুণকে পেতে তারা একটি আইসক্রিম শপে গিয়ে বরুণের সাথে কথা বলে। এখানে বরুণ ভালো করে অভিনয় করে এবং একটি গুলিও তার কর্মচারীকে মারে, অর্থাৎ সেই গুন্ডাদের ভিতরে একজনকে গুলি করে যাতে তাদের ভরসা আরও বেড়ে যায়। এরপর বরুণকে দেখা যায় সে তার যন্ত্রপাতি বের করছে। এটি দেখে ড্যানিরও আশ্বাস হয় যে এই লোকটি অনেকদিন যাবতই এই কাজে আছে। এরপর সে বরুণকে জানায় যে ওই মেয়ের বিনিময়ে সে তাকে আরও মেয়ে দেবে বা অন্য একটি মেয়ে দেবে শুধু সেই মেয়েটিকে ছেড়ে দিতে। এরপর ড্যানি তাতে রাজি হয় না। তারপরে অনেক কথা বলার পরে ড্যানি তার আস্তানায় তাকে নিয়ে যায়। এর পরের দৃশ্যে আমরা দেখি ড্যানি তার আস্তানায় যাওয়ার জন্য একটি গাড়ি করে তার আস্তানা অর্থাৎ হোটেল হয়ে সেই আস্তানা অর্থাৎ একটি দ্বীপের মধ্যে চলে যায়। বরুণের প্ল্যান ছিল যে গাড়িগুলোকে ফলো করবে এবং শেষ মুহূর্তে যখন তাদের আস্তানা পেয়ে যাবে মেয়েগুলোকে উদ্ধার করে তাদেরকে ওখানেই মেরে ফেলবে। কিন্তু যখন সে আস্তানায় যায় সে অনেকগুলি মেয়ে দেখে এবং বরুণ তাকে অর্থাৎ ড্যানিকে প্রশ্ন করে যদি আমি পুলিশ হই তাহলে আমি তো আস্তানা প্রকাশ করে দেবো, তাহলে তুমি তখন কি করবে? তখন ড্যানি তাকে একটি ডেমো দেখায়। লক্ষ্য করলে দেখা যাবে প্রত্যেকটি মেয়ের পায়ের সাথে একটি বড় পাথরের আস্তরণ যোগ করা আছে। যখনই টের পাবে যে মেয়েগুলোর আপন কেউ মেয়েদের ধরার জন্য এখানে আসছে তখন ড্যানি তার লোকদের দিয়ে সেই আস্তরণ পানির নিচে ফেলবে। পানির নিচে ফেলার সাথে সাথেই সেই মেয়েগুলো পানিতে পড়ে যাবে এবং যখন তারা মারা যাবে তখন সমুদ্রের নিচের মাছগুলো তাদের লাশগুলো খেয়ে ফেলবে। তাদের এই কথাগুলো শুনে বরুণ তার প্ল্যান ক্যান্সেল করে এবং কমান্ডোকে জানায় এই প্ল্যানের কথা যে এই প্ল্যান করলে মেয়েগুলো মারা যাবে এবং সাথে সাথেই কমান্ডো তার সৈনিকদের জানায়। এখান থেকে ফেরার পথে বরুণ ড্যানিকে জানায় তার আরও 40টি মেয়ে লাগবে, সে যদি সাপ্লাই দিতে পারে তাহলে ভালো টাকা এখান থেকে ইনকাম করতে পারবে। এরপর বরুণ ফিরে আসে তার কমান্ডোর কাছে এবং তাকে ফিরে যাওয়ার কথা বলে। কমান্ডো তাকে বোঝায় যে এই লড়াইটা বুদ্ধি দিয়ে নয় বরং টেকনিক দিয়ে খেলতে হবে, কিন্তু বরুণ জানায় এই লড়াইটা সে বুদ্ধি দিয়েই খেলবে। একথা বলে সে এখান থেকে চলে যায়। এর পরের দৃশ্যে আমরা দেখি ড্যানি তার বাবার সাথে বসে কথা বলছে। দেখে মনে হচ্ছে বাপ বেটা বহুদিন যাবতই এই ব্যবসার সাথে সংযুক্ত রয়েছে, অর্থাৎ তারা ছোট বাচ্চা মেয়েদের কিডন্যাপ করে পরে তাদেরকে বড় করে বাজারে বিক্রি করে দেয়, কারণ বাজারে তো আবার কুমড়ি মেয়ের চাহিদা অনেক। বরুণকে তাদের বাড়িতে আসতে বলে কারণ সে একবার বরুণকে দেখতে চায়। এরপর বরুণ তাদের বাড়িতে আসে এবং বরুণকে ড্যানির বাবা জানায় যে আমি এই ডিলটা যে মেইন তার সাথে কথা বলবো। বরুণ অন্য কাউকে খুঁজে না পেয়ে তার বাবাকে বস সাজিয়ে কথা বলায়, কিন্তু তার বাবা ঠিকভাবে কথা বলতে না পারায় সে ফোন কেটে দেয় এবং ড্যানি এবং ড্যানির বাবা যাতে বুঝতে না পারে এই জন্য বলে যে তার বস তাদেরকে পছন্দ করেনি। এটা শুনে দুজনেরই মাথা গরম হয়ে যায় এবং এই ডিলটার জন্য আর আটকায় না এবং রাজি হয়ে যায়। দৃশ্য চলে আসে একটি বারে। এখানে দেখানো হয় একটি ছেলে তার গার্লফ্রেন্ডের সাথে বারে আসে এবং তার নজর যায় দুজন লোকের দিকে। সে দেখে এই দুজন লোক কি একটা গেম খেলছিল এবং সেখানে এই লোকটি হেরে যায়। এরপর ছেলেটি সেই লোকটির কাছে আসে, অর্থাৎ যে হেরে যায় সেই লোকটির কাছে আসে এবং তাকে নিয়ে ঠাট্টা করে এবং সে বলে যদি আমার কাছে টাকা থাকতো তাহলে আমি জিততাম। তখন এই লোকটি বলে টাকা আমি দেব, তুমি শুধু যেত।
এই কথা শুনে ছেলেটিও খেলতে চলে আসে এবং সেও এই খেলায় অংশগ্রহণ করে। এই খেলার কিছু রুলস আছে। এখানে যদি কেউ হেরে যায় এবং সে যদি গুলি বা অন্য কিছু বের করে, তাহলে তাকে শাস্তি হিসেবে শাড়ি এবং সালোয়ার কামিজ পরতে হবে। তো এটি তো কোনো পুরুষই পরবে না। তো খেলায় অংশগ্রহণ করার পরে প্রথমেই এই ছেলেটি হেরে যায় এবং সে হাত ব্যথা নিয়ে সেই ডাক্তারের কাছে চলে যায়। ডাক্তার তাকে অন্যদিকে ফিরিয়ে তার চিকিৎসা করে তাকে বাড়ি পাঠিয়ে দেয় এবং তাকে বলে যে এই কথা যেন কাউকে না বলে। পরের দৃশ্য দেখানো হয় একটি বাড়িতে, যেখানে ড্যানি তার সহপাঠী অর্থাৎ যারা এই কাজে অংশগ্রহণ করে অর্থাৎ তাকে সহযোগিতা করে আসছে তাদের সবাইকে বলে 5 দিনের ভিতরে 5টা মেয়েকে অপহরণ করে তার কাছে দিতে হবে। এই কথা শুনে এই যে লোকটি অর্থাৎ যমজ ভাইয়ের একজন তার দিকে তাকায় এবং তার সাথে কথা বলার জন্য জানায় এবং একটি রুমে যখন আসে তখন সেখানে ড্যানির উপর আক্রমণ করে। এখানে আক্রমণ করা হলে ড্যানিকে বরুণ বাঁচায় এবং এই ভাইটিকে ধরে ফেলে। এরপর ড্যানি ওকে নিয়ে আসে তার আস্তানায় এবং জিজ্ঞাসা করে এর পিছনে কে আছে। তখন এই লোকটি জানায় যে এর পিছনে অনেক বড় একটা মাস্টারমাইন্ড আছে যাকে তুমি ধরতে পারবে না। একথা শুনে ড্যানি তাকে মেরে ফেলে। এর পরের দৃশ্যে ড্যানি তার লোককে বলে যে এই বাচ্চাগুলোর পরিবারকে খোঁজ নিতে, তারা এখন কোথায় আছে এই বিষয়ে খোঁজখবর নিয়ে তাকে জানাতে। যদি তারা এখন এই মুহূর্তে এই জায়গায় থাকে তাহলে বুঝে যাবে যে এর পিছনে কে আছে। পরের দৃশ্যে এই লোক যখন বাসায় এসে খাওয়ার জন্য যায় তখন তার লোক অর্থাৎ তার আন্ডারে থাকা কর্মচারী তাকে খাবার দেওয়ার সময় দেখে সে খাবার দিতে পারছে না। অন্য একজনকে জিজ্ঞাসা করলে সেও বলে তার হাতে সমস্যা। তার দু হাতেই সমস্যা দেখার পরে অন্য একজন কর্মচারীকে দেখে সবারই হাতে একই সমস্যা। এবার জিজ্ঞাসা করে যে কেন এই সমস্যা হয়েছে। তখন তারা জানায় এটি একটি গেম খেলার ফলে হয়েছে। মাঝখান থেকে এই ছেলেটা এই লোকটিকে উস্কে দেয়, বলে যে যে আসল পুরুষ সেই এই খেলায় জিততে পারবে। এই কথা শুনে সেও চলে আসে খেলতে এবং এই কালিয়ার হাতে মার খাওয়ার জন্য সবাই যেন উঠে পড়ে লেগে যায়। এরপর সেই লোকটি জানায় যে আমিও এই খেলা খেলবো এবং হাত বাড়িয়ে দেয়। এবার কালিয়া প্রথমে হেরে যায় এবং তাকে মারার সুযোগ করে দেয়। এরপর কালিয়া কিছুক্ষণ মার খাওয়ার পর সে এবার ফিরে আসে মারার জন্য। এরপর ভাই এমন মার মারে, এমন মার মারে, কি বলবো ভাই, চোখের জলই বেরিয়ে আসে। এই দৃশ্যটা ভাই অনেক ফানি ছিল। সো মুভির ভিতরে এই দৃশ্যটাই আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আপনাদেরও যারা ভালো লাগে এই দৃশ্যটা, তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপর গুন্ডাটা কালিয়ার সাথে না পেরে তার বন্দুক বের করে। এখন তো ভাই এই গেমের রুল তো একটাই, যদি কেউ রুল ভাঙে তাহলে কি হবে? তাহলে তাকে কি হবে দেখেন, তাকে শাড়ি পরে এভাবেই বসে থাকতে হবে। তো এখানেও একটা ঘটনা আছে। এখানে বলুন যে ডাক্তার সে করে কি এমন একটা ইনজেকশন দেয় যাতে তার কোনো ব্যথা হয় না এবং তার এখান থেকে আঙুলটাই নিয়ে নেয়। আপনাদের হয়তো মনে আছে তার আঙুল দিয়েই কিন্তু এই ফিঙ্গারের লক সিস্টেম করা আছে, যে কারণে তার আঙুলটা দরকার। তো এখানে এই ঘটনাটা হয়ে যায় এবং এই ঘটনার জন্যই এই প্ল্যান করে সবকিছু করা। ভরুন তাকে এখানে এমনভাবে প্লাস্টার করে দেয় যেন সে 7 দিনের আগে বুঝতেই না পারে যে তার হাতের একটা আঙ্গুল নেই। এরপর আমরা দেখি একটা দৃশ্যে যেখানে দেখানো হয় যে এই পরিবার গোয়াতে আছে এবং এই পরিবারের একটি মেয়ে তাদের আন্ডারে রয়েছে। এরপর চলে আসে একটি দৃশ্যে অর্থাৎ রেস্টুরেন্টে চলে আসে যেখানে সবাই খাবার খাচ্ছিল। তখন সেখানে ড্যানি চলে আসে এবং তার লোকেরা টেবিলগুলো ফাঁকা করতে বলে কাস্টমারদের এবং তাদের খাবার ঘরেই সেট করে দেয়। এরপরে তারা উঠে যাবে অর্থাৎ পাদমিনীর পরিবার উঠে যাবে, তখন ড্যানি সেখানে চলে আসে এবং তাদের সামনে বসে থাকে। এর মাঝে ড্যানির ইশারায় একটি বাচ্চা মেয়েকে দেখা যায়। ভাই এই দৃশ্যটা খুবই মর্মান্তিক। তখন দেখা যায় সেই বাচ্চাটি সামনে আসে, যে বাচ্চাটির জন্য সবাই এখানে এসেছে এবং এই দৃশ্যটায় আমি শুধু একটা মিউজিক দেব, আপনারা শুধু অনুভব করুন যে এই দৃশ্যটায় কার কেমন ফিল হয়। তো এই দৃশ্যটা আমি আর কোনো কিছু বলবো না, আপনারা জাস্ট ফিল করুন, তারপর আমি আবার চলে আসবো।
এর পরের দৃশ্যে ড্যানি তার বাবার সাথে কথা বলে এবং ড্যানির বাবা জানায় এদের দ্বারা এই কাজটা করা সম্ভব নয়, অর্থাৎ এত যে প্ল্যান করা এটা এই ফ্যামিলির পক্ষে সম্ভব নয়, এর পিছনে বড় কোনো মাস্টারমাইন্ড আছে। এরপর ড্যানি তাকে ভরুণের ছবি দেখায় এবং বলে সে আসার পরেই এই সকল ঘটনা হচ্ছে। এরপর ড্যানির বাবা তাদের সবাইকে তাদের বাসায় নিয়ে আসার কথা বলে। তারপর সবাই চলে আসে আর এখানেই ড্যানি তাদেরকে বুঝায় যে তারা সব কিছুই জেনে গেছে, অর্থাৎ ড্যানি বরুণের গার্লফ্রেন্ড এবং চিঙ্কিকে তাদের সামনে নিয়ে আসে, যার ফলে বরুণও বুঝতে পারে এখন সবাই সবকিছু জেনে গেছে। এখানে সেই বোকা গুন্ডাটাও জানতে পারে সুমতি আসলে ম্যারিড। আহারে, একে বেচারাকে দেখে আমার খুব কষ্ট লাগতেছে, কত আশাই করেছিল সুমতিকে নিয়ে। এরপর চিঙ্কির উপর আক্রমণ করলে বরুণ সহ বাকি সবাইকে নিয়ে সেই দ্বীপে নিয়ে যাওয়া হয় এবং জিপে নিয়ে যাওয়ার সময় বোটে উঠে বাচ্চা মেয়েটি অর্থাৎ চিঙ্কি সবার কাছে সরি চায় এবং সবাইকে জানায় যে তার এই ভুলের জন্য তাদেরকে এত কিছু ফেস করতে হয়েছে। চিঙ্কি বরুণের কাছে ক্ষমা চাইতে গেলে বরুণকে জিজ্ঞাসা করে সে নিশ্চয়ই পদ্মিনীর জন্য তাকে বাঁচাতে এসেছে। তখন বরুণ বলে যে সে পদ্মিনীর জন্য সে এই মিশনে আসেনি, সে চিঙ্কির জন্যই এই মিশনে এসেছে এবং চিঙ্কিকে বাঁচানোর জন্যই সে এতদূর পর্যন্ত এসেছে। চিঙ্কি এতে ভরসা পায় যে তার জন্য বরুণ এত কিছু করেছে। দ্বীপে যাওয়ার পর সেই গুন্ডাটা যাকে শাড়ি চুড়ি পরানো হয়েছিল সে ড্যানিকে অনুরোধ করে যে সবাইকে অন্যরকমভাবে বাঁধলেও সে চায় কালুয়াকে একটু ডিফারেন্টভাবে বাঁধতে। পরে ডিফারেন্ট স্টাইলে কালুয়াকে বেঁধে রাখা হয়, যেটি দেখে আমাদের অন্য কিছুর কথাও মনে পড়তে পারে। সে যাই হোক, কালুয়া সহ সবাইকে বেঁধে রাখার পরও এখানে পদ্মিনীর প্রেম যেন জেগে উঠেছে বরুণের প্রতি। সে কালুয়াকে বলে একটু সাইডে সরে বরুণকে এই পাশে দিতে। কেমন কথা বার্তা বলুন তো। কথায় আছে না, প্রাণ যায় যাক প্রেম যেন না যায়, বিষয়টা এখন এরকমই মনে হচ্ছে। আপনাদের কি মনে হয়? তাদেরকে আগুনে জ্বালানোর জন্য যা দরকার তা ভিতরে থাকায় এই গুন্ডাটা তার হাতের ফিঙ্গার দিয়ে যখনই বের করতে যাবে তখনই দেখে তার হাতের ফিঙ্গার আর কাজ করছে না এবং তার হাতের আঙ্গুলটি পড়ে যায়। এরপর সে বুঝতে পারে এই ফিঙ্গারের কাটার পিছনের কাহিনী। এরপর যখনই পিছনে ফিরতে যাবে তখনই দেখে এর ভিতর থেকে একজন বের হয়ে তাকেই শ্যুট করে দিয়েছে। এরপর যমজ ভাইয়ের আরেকজন যে বেঁচে ছিল, আলভিডো, সে বেরিয়ে আসে এবং ড্যানিকে হুমকি জানায় যে সুটকেসে তার বাবা আছে, যদি সেই বাচ্চাদের ছেড়ে না দেয় তাহলে এদের সবাইকে বাঁচানোর জন্য তার বাবাকে মেরে ফেলবে। এবং ড্যানি ভয়ে সবাইকে ছেড়ে দেয় এবং আলভিডোকে বলে যে সব আমরা বসে কথা বলবো, কিন্তু আলভিডো কথা শোনে না এবং বাচ্চারা সব যাওয়ার পরে সে সুটকেসটিকে নিচে ফেলে দেয়, সাথে সুটকেসের উপর গুলিও চালায়। এর ফলে ড্যানিও তার লোকদের বলে অ্যালভিডোর উপরে গুলি চালাতে এবং সে সেই স্থানেই মারা যায়। বোর্ডে আসার পর চিঙ্কি তার মাকে বলে সবাই আসলেও একটা মেয়ে আসেনি এবং একথা শুনে বরুণ চিন্তায় পড়ে যায় এবং সেই মেয়েটিকে উদ্ধারের জন্য সে আবার দ্বীপে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এরপর কিছুক্ষণ পর ড্যানির আস্তানা থেকে সেই মেয়েটি বের হয়ে আসে। এটি তার একজন লোক দেখে ড্যানিকে বললে ড্যানি জানায় যে তার জন্য বরুণ আসবে কিনা, কিন্তু দেখা যায় বরুণ ঠিকই এসেছে এবং সেই মেয়েটিকে ছাড়ানোর জন্য সে ড্যানির কাছে এসে তার কাছে বলে, কিন্তু ড্যানি তাকে বন্দি বানিয়ে নেয় এবং তার আস্তানার ভিতরে নিয়ে যায়। বন্দি বানানোর পর ড্যানি বরুণকে বলে তুই এই একটা মেয়েকে বাঁচানোর জন্য তুই এখানে আসলি, এটা ভাবতে পারিনি। তুই আসলে কে? আর্মি নাকি পুলিশ নাকি অন্য কেউ? তখন বরুণ বলে আমি ডাক্তার, আর আমরা জানি ডাক্তারের কাজই হচ্ছে বাঁচানো, সে একজন হোক কিংবা 100 জন। এখানে একটা অস্থির একটা পার্ট ছিল এবং এখানে বরুণের কথা শুনে ড্যানি উত্তেজিত হয়ে যায় এবং সেই মেয়েটিকে মারার জন্য সে তার লোকদের বলে এবং যার ফলে তাদের লোক মেয়েটিকে মারার জন্য অস্ত্র নিয়ে আসে। মেয়েটিকে আনার পর মেয়েটিকে মারতে যাবে তখন তার অস্ত্র দিয়ে, অর্থাৎ ড্যানির পাশে যে লোকগুলো ছিল তাদের অস্ত্র দিয়ে যে লোকটি ওই মেয়েটিকে মারতে যায় সেই লোকটিকে মেরে ফেলে এবং পরপর আরও যারা মেয়েটিকে মারতে যায় তাদেরকেও মেরে ফেলে।
এতে ড্যানি খুব উত্তেজিত হয়ে যায় এবং তার লোকদের বলে আগে মেয়েটিকে মারতে, তারপরে বরুণকে মারতে। কিন্তু তার লোকরা এসে ড্যানিকে জানায় প্রথমে বরুণকে মেরে তারপর যেন মেয়েটিকে মারা হয়, নাহলে তার সকল কর্মী মারা যাবে এভাবেই। কিন্তু একথা ড্যানি শোনে না এবং একটি বন্দুক নিয়ে যেই বরুণের দিকে ফোকাস করে, তখনই দেখা যায় পিছন থেকে একদল লোক অর্থাৎ কমান্ডোরা চলে আসে এবং তাদের সকলকে ঘিরে ধরে। এবং এখানেই দেখা যায় সেই অফিসারটিকে যেটি বরুণকে প্রথম দিকে সাহায্য করেছিল এবং এখানেই তাকে বাঁচায়। এবং এটি ছিল প্ল্যানের বাইরে, অর্থাৎ বরুণ কিন্তু এখানে সেই লোকদের আসতে বলেনি। এটি প্ল্যানের বাইরে হওয়ায় সেই লোকটি অর্থাৎ বরুণ ও ড্যানিকে জানায় যে ভালো কর্ম করলে অবশ্যই তা ফিরে আসে, আর খারাপ কর্ম করলে তাও ফিরে আসে। আসলে আমরা সবাই জানি যে কর্মফল একটা জিনিস যে কখনো মানুষকে ছেড়ে যায় না। তুমি ভালো কর্ম করলেও সেটার ফল পাবে এবং খারাপ কর্ম করলেও সেটার ফলও পাবে। এখানে ড্যানিকে মেরে ফেলা হয় আর আমাদের এক্সপ্লেনও এখানেই শেষ। তো আপনাদের যদি আমাদের মুভিটি অর্থাৎ মুভি এক্সপ্লেন করাটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি চেষ্টা করব নতুন নতুন গল্প আপনাদের উপহার দিতে। সেই পর্যন্ত পাশেই থাকবেন। আজকে এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো গল্পে।